অস্বাভাবিক হারে বেড়েছে মধ্যপ্রাচ্যগামী বিমান ভাড়া। 2 সপ্তাহে টিকিটের দাম দ্বিগুণ। কারসাজির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ। 1000 টাকা বেতন পাই, তা আমি যদি বেশি দিই আমার উপর চাপ সৃষ্টি অবশ্যই হয়। কৃত্রিম ক্রাইসিস তৈরি করছে কিছু কিছু এয়ারলাইন্স এবং কিছু কিছু ট্রাভেল এজেন্সি। রামপালের আগে উৎপাদনে যেতে চায় চট্টগ্রামের বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্ট। কয়লা ভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রটি হবে পরিবেশ বান্ধব। ঠাকুরগাঁওয়ে সার নিয়ে কারসাজি, কৃত্রিম সংকটের অজুহাতে বাড়তি দামে বিক্রির অভিযোগ। বিপাকে কৃষক, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি টুম্পা হাসান। যাচ্ছি পুরো খবরে। অস্বাভাবিক হারে বেড়েছে মধ্যপ্রাচ্যগামী বিমান ভাড়া। 2 সপ্তাহে আগের তুলনায় প্রতিটি টিকিটের জন্য গুনতে হচ্ছে দ্বিগুণের বেশি অর্থ। সেই সাথে দেখা দিয়েছে টিকিটের সংকটও। সব মিলিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন অভিবাসী কর্মীরা। যথাসময়ে কাজে ফেরা নিয়েও সংশয় দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, কারসাজির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াচ্ছে এয়ারলাইন্সগুলো, আর এর খেসারত দিতে হচ্ছে ছুটিতে বাড়ি ফেরা প্রবাসীদের। করোনা সংকট খানিকটা কেটে যাওয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বেড়েছে কর্মীর চাহিদা। সবচেয়ে বেশি শ্রমিক যাচ্ছে আরব আমিরাত ও সৌদি আরব। আবার ওমিক্রন আতঙ্কে অনেকেই আগেভাগে কাজে ফিরতে চান। সব মিলিয়ে চাপ বেড়েছে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোতে। দেখা দিয়েছে আসন সংকট। আর এই সুযোগে এয়ারলাইন্সগুলো টিকিটের দাম বাড়িয়েছে কয়েক গুণ। এতে চরম বিপাকে পড়েছেন বিদেশগামী কর্মীরা। এখন প্লেনের টিকিটটা অনেক বাড়তি, ওরা বলতেছে প্লেনের সিট নাই। গভর্নমেন্ট আসলে প্রবাসীদের উপর এক ধরনের অত্যাচারই করতেছে। আমি 1000 টাকা বেতন পাই, তা আমি যদি বেশি দিই আমার উপর চাপ সৃষ্টি অবশ্যই হয়। জনশক্তি রপ্তানিকারকরা বলছেন, চাহিদা কিছুটা বেড়েছে, তবে এটিকে কেন্দ্র করে কৃত্রিম সংকট তৈরি করেছে ট্রাভেল এজেন্ট এবং এয়ারলাইন্সগুলো। এর পেছনে দায় আছে বাংলাদেশ বিমানেরও। টিকিট সংকট এবং বাড়তি দামের কারণে অভিবাসন খাতে তৈরি হয়েছে প্রতিবন্ধকতা। 50,000-এর নিচে আমাদের ফেয়ার ছিল, তাহলে 2 সপ্তাহের মধ্যে এমন কি কাণ্ড পৃথিবীতে ঘটে গেল যে সেই 45,000 টাকার ভাড়া এখন 1 লাখ টাকার ওদিকে। এই আজকে অস্বাভাবিক, অবর্ণনীয়। আমরা মনে করি যে এটার যথাযথ তদন্ত হওয়া দরকার। একটা কৃত্রিম ক্রাইসিস তৈরি করছে কিছু কিছু এয়ারলাইন্স এবং কিছু কিছু ট্রাভেল এজেন্সি। অস্বাভাবিকভাবে আমাদের বিমানের ভাড়াটা বেড়ে গেছে, যার ফলে আমাদের যাত্রীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের মাইগ্রেশন কস্টটা বেড়ে যাচ্ছে এবং আমাদের বিদেশ যাওয়াটাও এখন একটা অনিশ্চিত হয়ে পড়েছে। যদিও ট্রাভেল এজেন্ট মালিকদের দাবি, এয়ারলাইন্সগুলোই দাম বাড়িয়েছে, তাদের কোনো দায় নেই। এয়ারলাইন্সের তো এখন পরিষ্কার কারসাজি আর দেখতেছি আমরা। এয়ারলাইন যদি এই মুহূর্তে টিকিটের দাম 50,000 নিয়ে আসে, আমরা এক্ষুনি 50,000 টিকিট করতে পারবো। এয়ারলাইন যদি সেই গতকালকে টিকিট বিক্রি করছে 50,000, আজকে যদি সেটাকে 80,000 বলে, আমার কি করণীয় আছে? প্রবাসী কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, বিমান ভাড়া নিয়ে চরম ভোগান্তিতে আছেন প্রবাসী কর্মীরা। বিষয়টি নিয়ে বিমান মন্ত্রণালয়ের সাথেও যোগাযোগ করেছেন তিনি। আমি অভিভাবক হলেও কিন্তু আমার কিন্তু করণীয় কিছু নাই, বিকজ ডিপার্টমেন্ট এটা হ্যান্ডলিং করার দায়িত্ব হলো সিভিল এভিয়েশন মিনিস্ট্রি। ওদের সাথে আলাপ করেছি, আন্তঃমন্ত্রণালয় মিটিংয়েও কিন্তু আলাপ হয়েছে। বিমান যদি ওদের ভাড়া ড্রপ করে, তাহলে কিন্তু ওরা প্যাসেঞ্জার কিন্তু টানতে কিন্তু কুল পাবে না। দে উইল হ্যাভ টু গো অন, আরও এক্সট্রা প্লেন ভাড়া করে আনতে হবে। আর বিমান ড্রপ করলে বাকি সবাইকে ড্রপ করতে হবে। বিশেষ ফ্লাইট পরিচালনা করে টিকিট সংকট কমিয়ে আনা সম্ভব বলেও মনে করেন সংশ্লিষ্টরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। প্রায় 3.5 বছর পর মালয়েশিয়ায় শ্রমবাজার খুলছে বাংলাদেশিদের জন্য। শুক্রবার দেশটির মন্ত্রিসভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কৃষিসহ দেশটির সব খাতেই কাজের সুযোগ মিলবে বিদেশি শ্রমিকদের। কর্মী নিয়োগের বিষয়ে বাংলাদেশের সাথে সমঝোতা স্মারক সই করতে সম্মত হয়েছে মালয়েশিয়া সরকার। করোনা মহামারীর কারণে 2 বছরের বেশি সময় ধরে বিদেশি কর্মী নিয়োগ বন্ধ রাখে মালয়েশিয়া সরকার। তবে সিন্ডিকেট ও বাড়তি অভিবাসন ব্যয় সহ নানা কারণে 3 বছরের বেশি সময় ধরে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ রেখেছে শ্রমিক বান্ধব দেশটি। শুক্রবার মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী জানান, আবারও বিদেশি কর্মী নিয়োগ শুরু করবেন তারা। চলতি মাসেই বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে
কর্মী সংক্রান্ত সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে আর কোনো বাধা থাকবে না। এখন আশা করা যায় যে এমওইউর চিন্তা ভাবনা আমাদের ছিল, যা নেগোসিয়েশনে ছিল, আশা করা যায় যে এই মাসের ভিতরে আমরা সম্পূর্ণ করে নিতে পারবো। ওনারা কিন্তু চাচ্ছে খুব তাড়াতাড়ি এটা করে নিতে, বাট আমাদেরও তো বিভিন্ন কার্যকলাপ আছে, লিখিতভাবে আসার পরে আমাদের সিদ্ধান্ত হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয় সব খাতেই উন্মুক্ত থাকবে শ্রমিক নিয়োগ, তবে অগ্রাধিকার পাবে কৃষি, পরিষেবা, খনি ও খনন, নির্মাণ এবং গৃহকর্মীর কাজে। মন্ত্রিসভার বৈঠকে নিয়োগকর্তার জিম্মিদশা থেকে শ্রমিকদের মুক্ত রাখতে আগামী 1 জানুয়ারি থেকে 1 জুলাই মাল্টি লেভেল লেভি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। রামপালের আগেই উৎপাদনে যেতে চায় চট্টগ্রামের বাঁশখালীতে বেসরকারি খাতে নির্মিত দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্ট। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি 1320 মেগাওয়াটের কয়লা ভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রটি হবে পরিবেশ বান্ধব। সেইভাবেই এগিয়ে চলছে নির্মাণ কাজ। চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা এলাকার সমুদ্রের তীর ঘেঁষে চলছে এমন বিশাল কর্মযজ্ঞ। দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন দেশি বিদেশি 7000 শ্রমিক। উপকূলবর্তী এখানকার প্রায় 600 একর জায়গায় নির্মিত হচ্ছে বেসরকারি খাতে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্প। 2টি ইউনিটে 1320 মেগাওয়াটের এই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের একটি চুল্লির নির্মাণ কাজ শেষ হয়েছে, এর মধ্যেই এখন চলছে দ্বিতীয়টির। অ্যাজ এ কিউমুলেটিভ অগ্রগতি ধরেন তাহলে 70% আমাদের অগ্রগতি, 72 অ্যারাউন্ড। আর যেটা আছে 30% ওরা তো কমিটমেন্ট করছে এবং ওরা ইতিমধ্যে এখানে অলমোস্ট আমাদের 7000 এমপ্লয়ি কাজ করতেছে, ওয়ার্কার। চুল্লি তৈরির পাশাপাশি সমানতালে চলছে সমুদ্রের উপর জেটি ও জাতীয় সঞ্চালন লাইনের নির্মাণ কাজও। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের আগস্টেই বিদ্যুৎ উৎপাদনে যেতে চায় এসএস পাওয়ার প্ল্যান্ট। কমার্শিয়াল প্রোডাকশনটা আমরা গভর্নমেন্টকে 2022 বাই আগস্টে আমরা দিতে পারবো। টোটাল 1320 মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল প্রজেক্ট, মেগা প্রজেক্ট, যেটা পায়রা বান্দর, পায়রা, তারপর আমাদের মৈত্রী, ওইগুলি নিয়ে আমাদেরটা আমরা আশা করি ওদের আগে যাব। কয়লা ভিত্তিক হলেও এই বিদ্যুৎ প্রকল্পে পরিবেশের কোনো ক্ষতি হবে না বলে দাবি সংশ্লিষ্টদের। আমাদের যে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর আছে, তাহলে আপনি যে কয়লাটা যেটা বার্ন করছেন, কয়লার যে অ্যাশ, ওই অ্যাশটা আমরা ওখানে ট্র্যাপ করে ওইটাকে আমরা আলাদাভাবে আমরা সাইলোতে নিয়ে গিয়ে তারপর আমরা ওইটার ইউজ দেখব। প্রায় 33,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের 70% মালিকানা এসালম গ্রুপের, বাকি 30% মালিকানা চীনের 2 প্রতিষ্ঠানের। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। ঠাকুরগাঁয়ে সার নিয়ে কারসাজি চলছে। কৃত্রিম সংকট দেখে বাড়তি দামে বিক্রির অভিযোগ উঠেছে ডিলারদের বিরুদ্ধে। এতে আবাদ নিয়ে বিপাকে চাষিরা। কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। ঠাকুরগাঁয়ে মাঠে মাঠে চাষিদের ব্যস্ততা। বছরের এ সময়টা আলু, গম, ভুট্টা সহ বিভিন্ন শাকসবজি চাষাবাদ হয়। এজন্য প্রতিটি জমিতে অন্তত 3 দফা সার ব্যবহার করেন কৃষকরা। এবার হঠাৎ করে সার সংকট। ডিলার কিংবা খুচরা দোকানে পর্যাপ্ত পটাশ আর টিএসপি মিলছে না বলে দাবি করেছেন কৃষকরা। কিছু কিছু দোকানে পাওয়া গেলেও দাম অনেক বেশি। অভিযোগ উঠেছে কৃত্রিম সংকট তৈরির। 10 দিন হয়ে গেল, আজকে আমার আলু মাটি দেওয়ার কথা, দোকানে গেলাম, দোকানে বলতেছে পটাশ সার নাই। টিএসপির বস্তা 1200 টাকার বস্তা নিচে 2000 টাকা, তাও পাই না, তাও আগে কিনে রাখছি টাকা দিয়ে। ছোট মোটো কৃষক যারা আছে আবাদ করতেছে, এরা কিন্তু সার পাচ্ছে না। সার এবং কীটনাশক অন্যান্য সব জিনিসপত্রের দাম ডবল দাম দিয়ে কিনতে হচ্ছে এবং ঠিকমতো পাওয়া যাচ্ছে না। খুচরা বিক্রেতারা এর দায় চাপাচ্ছে ডিলারদের ওপর। আর ডিলারদের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কিছুটা কম, দ্রুতই কেটে যাবে সংকট। ডিলার বলতেছে বরাদ্দ নাই, বরাদ্দ খুব কম থাকার কারণে মাল পাওয়া যাচ্ছে না। বড় বড় যারা ডিলার তাদেরকে সার বেশি দিচ্ছে, আপনাদের ছোট বিআরডিসি ডিলার কিন্তু আমাদেরকে সার দিচ্ছে মনে করি গত মাসে 54 বস্তা দিচ্ছে এলো টিএসপি। এবার প্লান্টেশনটা একটু লেট, যার কারণে পাইতে হয়তো একটু 2-1 দিন দেরি হচ্ছে, আর অন্য কোনো সার্বিক কোনো সমস্যা নেই।
সংশ্লিষ্টরা বলছেন এই মুহূর্তে সারের কোনো সংকট নেই, কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। কিছু কিছু ব্যবসায়ী এটা হলো বিভিন্ন ক্রাইসিস দেখিয়ে এটা বেশি দাম নেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। এক্ষেত্রে আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি এবং কঠোর ব্যবস্থা নিয়েছি যাতে করে সারের দাম বেশি না নেওয়া হয়। আমরা যদি কোনো অভিযোগ সুনির্দিষ্টভাবে পেয়ে যাই যে কোনো ডিলার বা কোনো ব্যবসায়ী সার বেশি দামে কৃষকের নিকট বিক্রয় করছেন, তাহলে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। বেশি দামে সার বিক্রির অভিযোগে এরই মধ্যে 4 ব্যবসায়ীকে জেল ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। 2008 সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল বাংলাদেশকে ডিজিটাল করার অঙ্গীকার। সেই লক্ষ্যে রাজশাহীতে গড়ে উঠেছে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার, যেখানে নবীন আইটি উদ্যোক্তারা পাচ্ছেন নানা সুবিধা। তৈরি হয়েছে নতুন কর্মসংস্থানও। ভবিষ্যতে 64 জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের পরিকল্পনা আছে সরকারের। জিহাদ ইসলামের তোলা ছবিতে রাজশাহী থেকে ফিরে রিপোর্ট করেছেন তানভীর মৌসুম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশে হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক ও আইটি সেন্টার নির্মাণের উদ্যোগ নেন, যার একটি রাজশাহীর শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। এই সেন্টারের বদৌলতেই এখন স্বাবলম্বী খায়রুল আলম। ঢাকা থেকে ফিরে গিয়ে শুরু করেন ফ্রিল্যান্সিং। ইনকিউবেশন সেন্টারে গড়ে ওঠে তার নিজের কোম্পানি ফ্লিট বাংলাদেশ। লেগে থাকতে হবে আসলে, সেটা 1 বছর আমি লেগে থাকবো তা কিনা, আমাদের গভর্নমেন্ট সব রকম সাপোর্ট দিচ্ছে, তো তাকে মিনিমাম 3 থেকে 5 বছর তার একটা পেশাতেই সময় দিতে হবে। তাহলে মনে করি আমাদের যে ফ্যাসিলিটিগুলো আছে একজন উদ্যোক্তাকে সাফল্য হওয়া খুবই সম্ভব। এই সেন্টারের আরেক সফল উদ্যোক্তা মঞ্জুরুল মোর্শেদ চট্টগ্রামে ভিজিটের চাকরি ছেড়ে শুরু করেছিলেন ফ্রিল্যান্সিং। এই করেই 5 বছরে প্রায় 500 কোটি টাকার মালিক তিনি। আমার সব সময় আসলে ইয়াং জেনারেশনের জন্য কিছু করার ইচ্ছা, সো আমি এটা সবসময় খুঁজতাম যে আসলে কী করা যায়। আর জবে আমার ডেভেলপমেন্ট হইতো। এখন তো এই ডিজিটালাইজেশনের যুগে ইন্টারনেটটা ইউজ করে আসলে জবের চেয়ে ভালো কিছু করা যায়। মঞ্জুরুল খায়রুলের প্রতিষ্ঠানে বর্তমানে কাজ করছে সহস্রাধিক তরুণ যুবা। তারাও দেখছেন নতুন দিনের স্বপ্ন। এখানে জায়গা পাওয়ার পরে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা একটা জায়গায় বসে আমরা কাজ করতে পারছি। আমরা মূলত যে কাজটা করছি অ্যামাজন, ওয়ালমার্ট, ইবে নিয়ে, আমরা মূলত যে আমাদের যে কাজটা মাল্টি ন্যাশনাল। এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা অনেক আগে থেকে আমাদের দরকার ছিল। ইংলিশ স্কিলটা ডেভেলপ হচ্ছে, যেহেতু আমাদের কাজটা বাইরের ইন্টারন্যাশনালি আমরা করতে পারছি। প্রযুক্তি খাতে উদ্ভাবন আর উপার্জনকে এক করতে আরও ইনকিউবেশন সেন্টার তৈরির পরিকল্পনা আছে সরকারের। শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রযুক্তিমুখী কর্মসংস্থান নিশ্চিত করার এক ঠিকানা, যেখানে আমরা 8টা ইতিমধ্যেই নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। ইনকিউবেশন সেন্টারটির পাশেই রাজশাহীতে গড়ে উঠছে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক। তানভীর মৌসুম, যমুনা নিউজ, রাজশাহী। এবারে জানাবো পুঁজিবাজারের খবর। ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে 270 কোটি টাকার বেশি। বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম, যদিও এক সপ্তাহের প্রধান সূচক কমেছে 36 পয়েন্টের মতো। অন্যদিকে দেশের আরেক স্টক এক্সচেঞ্জ সিএসইতেও ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও লেনদেন কমেছে প্রায় 7 কোটি টাকারও বেশি। প্রথমেই ডিএসইসির খবর জানাতে চাই। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্যসূচক 48 পয়েন্টের মতো বেড়ে দাঁড়িয়েছে 6,984 পয়েন্টে। ডিএসইর সরিয়া সূচক 16 পয়েন্ট বাড়লেও 3 পয়েন্টের মতো কমেছে ডিএসই 30 সূচক। এদিকে মোট লেনদেন প্রায় 5% মতো বেড়েছে। হাতবদল হয় 5,309 কোটি টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছে 5,039 কোটি টাকা। তালিকাভুক্ত 384টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 278টির আর কমেছে 79টির এবং অপরিবর্তিত ছিল 23টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেন হয়নি 4টি প্রতিষ্ঠানের। ধারাবাহিকতা বজায় রেখে এই সপ্তাহেও লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি। হাতবদল হয়েছে মোট 496 কোটি 94 লাখ টাকার শেয়ার। 213 কোটি 43 লাখ টাকার বেশি শেয়ার হাতবদল করে দ্বিতীয় অবস্থানে ছিল ওয়ান ব্যাংক। আর তৃতীয় স্থানে এসেছে জিএসপি ফিনান্স, প্রায় 29 ভাগ বেড়ে দর বৃদ্ধির তালিকায়। গত সপ্তাহে শীর্ষে ছিল সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি। এরপর আছে ফাইন ফুডস, প্রতিষ্ঠানটির দর বেড়েছে 29.5% বেশি। আর তৃতীয় স্থানে আছে এগ্রিকালচারাল মার্কেটিং। অন্যদিকে 9 ভাগের মতো কমে দরপতনের তালিকায় শীর্ষে ছিল অ্যাক্টি পেস্টিসাইডস। এর পরের অবস্থানে যথাক্রমে ভেনগার্ড, এএমএল, বিডি ফাইন্যান্স এবং আমিন ফিড। চট্টগ্রাম এক্সচেঞ্জের খবর জানাতে চাই। এদিকে দেশের আরেক স্টক এক্সচেঞ্জ সিএসইতে মূল সূচক সিএসপিআই এর 1.02% বেড়ে দাঁড়িয়েছে 20,462 পয়েন্টে। অন্যদিকে সিএসএক্স বাড়লেও কমেছে সিএসআই
30 সুযোগ। সপ্তাহ জুড়ে মোট লেনদেন হয়েছে প্রায় 235 কোটি 70 লাখ টাকার শেয়ার। লেনদেন হওয়া 335টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 243টির, কমেছে 77টির, আর অপরিবর্তিত ছিল 15টি কোম্পানির শেয়ারের দর। সিএসইতে গত সপ্তাহে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল দি প্রিমিয়ার ব্যাংক। প্রতিষ্ঠানটির মোট 15 কোটি 16 লাখ টাকার শেয়ার হাত বদল হয়েছে। 13 কোটি 75 লাখ টাকার বেশি লেনদেন নিয়ে পরের অবস্থানে ছিল সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি এবং তৃতীয় অবস্থানে ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।